প্রিয় দর্শক, দেশে দেশের বাইরে যারা এই মুহূর্তে চোখ রেখেছেন আর টিভির পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো আর টিভি তারকালাপে। দর্শক, আজকে কিন্তু একটা বিশেষ তারকালাপের এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি এবং এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ একজন অতিথি। তাকে নিয়ে বলবার মতো অনেক কিছুই আছে, কিন্তু যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব হয় সে কিন্তু আমাদের এই মাটির মেয়ে, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। দিদি কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। খুব ভালো আছি, আর আর টিভিতে এসে আরো বেশি ভালো লাগছে, আর তোমার সাথে দেখা করে আরো বেশি ভালো লাগছে। আমার যে কেমন লাগছে, আমার হাসি দেখে মনে হয় বোঝা যাচ্ছে কতখানি আনন্দ নিয়ে আমি তোমার সঙ্গে বসেছি। যেমনটা আমরা একটু আগেই বলছিলাম যে আমরা আড্ডা দিব এবং দর্শকদেরকে আমরা সেই আড্ডার সঙ্গী বানাবো। জার্নি করে এসে এমন কি মনে হয় না যে নিজের একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসা, বাংলাদেশে আসতে কেমন লাগে বলো তো? আমার ভীষণই ফেভারিট বাংলাদেশ, কারণ খুবই কাছে, জাস্ট 30 মিনিটসের ফ্লাইট। বলতে গেলে বলা যায় আমি কলকাতাতেই আছি, আর এখানকার মানুষদের আন্তরিকতা, ভালোবাসা আমার এতটা মন ছুঁয়ে গেছে। আর যেহেতু কোথাও গিয়ে আমার পূর্বপুরুষ বাংলাদেশি, আমার দাদু বরিশালের, তো আমি এখানকারই মেয়ে, এটাও আমার দেশ। সেই জিনিসটা নিয়ে কিন্তু সব থেকে বেশি গর্ববোধ হয় আমাদের। কেমন যেন একটা মাটির টান, একটা নারীর টান বাংলাদেশে আসলে সেরকমটাকে ফিল করো? সেরকমটাই ফিল করি। আর সত্যি কথা বলতে গেলে আমরা খুব প্রাউড ফিল করি আমরা যখন কলকাতায় বলি না আমরা বাঙাল, মানে ওই যে একটা বনেদি বাঙালি যে বাঙালি ওই ব্যাপারটা আসে, তো ওই প্রাউড ফিল করি। তো আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, আমি দাদুর কাছে শুনতাম যে বাংলাদেশের গল্প, আমি তখন বলছি একদিন তো আমি যাবোই, বাট বলে না মন থেকে যদি কিছু চায় ভগবান সেটা ঠিকই পূরণ করে। তো আমি আসতে পেরেছি বাংলাদেশে, আর এত ভালো, মানে মানুষজন আমাকে এত ভালোবাসছে, সিরিয়াসলি এই ভালো লাগাটার বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যেই যেই বিশেষ এপিসোডের কথা দর্শকদেরকে আমরা বলছিলাম, যদি একদিন রিলিজ হয়েছে অলরেডি এবং অভূতপূর্ব দর্শক সাড়া পেয়েছে। এই সিনেমার গল্পটা বলো, কি করে তোমার সাথে কথা বলে এবং তুমি কি করে এটার সাথে যুক্ত হলে? আসলে অনেক বছর, মানে প্রায় 1-2 বছর, এটা অনেকদিন ধরে প্ল্যানিং চলছে। যদি একদিন বলে না কিছু ভালো জিনিস হতে গেলে আগে পুরো একদম সুন্দর প্ল্যান করে হলে খুব ভালো হয়। তো আমার কাছে রাজ, মানে আমাদের ডিরেক্টর মুস্তাফা কামাল রাজ, ও এসেছিলেন আমাদের শুটিং এ। আমি তখন শুটিং করছি, তো বলছেন যে আমি আপনার সাথে ছবি করতে চাই, এরকম একটা স্টোরি। আর আমি তখন মানে একক এরকম কোনোদিনও বাংলাদেশি ছবি করিনি, তার আগে আমি শিকারি করেছিলাম। আর ভাইজানের আগে এই ছবিটা আমাকে প্রপোজ করেছিলেন রাজ। তো আমি একা করবো, মানে একটু তো হয় না, মানে দ্বিধা সংকোচ না, একটা টেনশন হয়, বা একটা হয় না যে এখানে আমি কোনো কাউকে চিনি না। কলকাতায় যেমন আমি ছোট থেকে, একদম ছোট বয়স থেকে কাজ করছি, সবাইকে চেনা, হ্যাঁ, কিন্তু এটা একটা অন্য, মানে অবভিয়াসলি বাঙালি ইন্ডাস্ট্রি সবই এক, কিন্তু পুরো টিম গুলো তো আলাদা, মণ্ডলটা, পরিবেশটা, মানে পরিবেশ প্লাস মানুষগুলো বিশেষ করে একদমই। তো তখন আমার এতটা আইডিয়া ছিল না বাংলাদেশের ব্যাপারে। তো আমি বলেছিলাম না, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে স্টোরিটা বলো। তো আমাকে রাজ বললো যে স্টোরিটা শুনেই আপনার পছন্দ হয়ে যাবে। আর যখন আমি শুনলাম, রাজ এসেই আমার শুটিং এ এসেই একটা ওয়ান লাইনার আমাকে শোনালেন, ক্যালকাটাতে গেছিলেন রাজ। তো যখন ওয়ান লাইনারটা আমাকে শোনার পর আমি জাস্ট কোনো চোখ কান বুঝে একবারে আমি বলেছি আমি ছবিটা করতে চাই। হ্যাঁ, আমার এত ভালো লেগেছে ছবিটা। হ্যাঁ, পারিশ্রমিকের ব্যাপারে পরে এসছে, বাট আগে আমার সত্যি কথা বলতে গেলে ছবির গল্প আমার এত ভালো লেগেছে। আর অনেক দিন পরে এরকম একটা ছবিতে, মানে আমি না ভীষণ ইমোশনাল কাইন্ড অফ পার্সন, যে ইমোশনাল স্টোরি খুব পছন্দ করে, যেখানে হয় না একটা ভালোবাসা, বাবা মেয়ের ভালোবাসা, একটা মিষ্টি প্রেম, একটা মায়ের সাথে সম্পর্ক ছেলের, তারপর একটা মানে হ্যাঁ ট্র্যাজেডি, অনেক কিছু আছে, বা আবার একটা মাঝে মাঝে কমেডি। সো এভরিথিং হচ্ছে আমি যদি একদিন এর মধ্যে পেয়েছি। কথাই যদি বলি, একটা পারিবারিক ছবি, সবাইকে নিয়ে দেখা যাবে, মানে বাবা, মানে একসঙ্গে বলে না, যদি যখন টিভিতেও দেখানো হবে তখন কিন্তু সবাই একসঙ্গে বসে সোফায় বসে দেখতে পাবে, এমনই ছবি। আর আমি খুবই, মানে এই ধরনের ছবি নিজেও করতে ভালোবাসি। আমি সত্যি কথা বলতে গেলে পারিবারিক ছবি খুব ভালোবাসি, কমার্শিয়াল ছবি যেটা সবাই এনজয় করতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই। তো ওইটা শুনেই আমি বললাম ঠিক আছে চলো আমি করবো। আমি বলছি হিরোটাকে
এটা নিয়ে আমরা শুনবো। এবং দিদি আমি ছোট্ট করে বলতে চাই যে বনেদি বাঙালির কথা বলছিলেন, আমার মনে হয় যে একটা বনেদি শিল্পীর পরিচয় হচ্ছে যে পারিশ্রমিক কি ওটা না নিয়ে গল্প এবং ছবির স্বকীয়তা কতখানি সেটা নিয়ে যারা চিন্তা করে এরকম করে, এবং সেজন্যই মনে হয় সৃষ্টিকর্তা তোমাকে এই ছবিটার জন্য ঠিক করে রেখেছেন। আমার খুব ট্রেলারটা দেখতে ইচ্ছা করছে, আমি নিশ্চিত দর্শকরা যাচ্ছে, অনেকে হয়তো ইতিমধ্যে ছবিটাও দেখে ফেলেছে যার কারণে এত পছন্দ করেছে। যারা যারা এখনো দেখেনি তাদের জন্য আমরা ট্রেলারটা দেখবো দর্শক। আচ্ছা বলো তো, মানুষের জীবন কি গল্পের মতো, নাকি গল্প মানুষের জীবনের মতো? আজকের পর থেকে অরিত্রীকে তুই ভুলে যাবি অ্যান্ড দ্যাটস ইট। কারণ অরিত্রীকে তুই ডিজার্ভ করিস না। সত্যি কি তাই? আমার হিরো অবশ্য বলে জীবন আর গল্প নাকি একজন আরেকজনের কাঁধে ভর করে এগিয়ে চলে। আমরা সবাই একজন আরেকজনের গল্পে জড়িয়ে আছি, আমাদের একার কোনো গল্প নেই। What's this? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি, আর নয়তো ছিনিয়ে এনেছি। অসাধারণ, মানে দেখলে মনে হচ্ছে গল্পটা কি নিয়ে, বাবা মেয়ের সম্পর্কটাকে মনে হয় যে তুমি কিভাবে, মানে তোমার সম্পৃক্ততা, তোমার চরিত্রের সম্পৃক্ততা এবং বাবা মেয়ের গল্পটা, এটা নিয়ে একটু বলো তো দিদি, একটু জানতে চাই। আমি এটাই বলবো যে এখানে অসাধারণ, মানে আমাদের যে বাচ্চাটা রাইজা এত সুইট, ওকে দেখে সবাই প্রেমে পড়ে যাবে, ভালোবেসে ফেলবে। আর ওর সাথে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছিল। তো তাহসানের সাথে রাইজার যে যখন সিন গুলো হচ্ছে, ইনফ্যাক্ট আমার তখন সিন মানে শুটিং চলছে না, আমার হয়তো পরের সিনটা আছে, আমি কিন্তু বসে বসে দেখতাম ওদের সিন গুলো, আর এতটা রিয়েল মনে হতো, আমার মনে হচ্ছে সত্যি তারা বাস্তবে বাবা মেয়ে। তাদের মধ্যে সেই মানে ডায়লগ গুলো রাজ এত সুন্দরভাবে টেক করেছে, এত সুন্দরভাবে শর্টগুলো নিয়েছে। বাস্তবমুখী না, আমার কাছে মনে হলো যে প্রত্যেকদিন তো আমরা এইভাবে একটা বাবা মেয়ের, আমি তো এটাই বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাবা বা মেয়ে বলো বা মা বলো, কোথাও গিয়ে আমি বাচ্চাটাকেও অরিত্রী আর কি রূপকথাকে মায়ের জায়গাটা দিতে চেয়েছিল। তো সেইটাও সেখানেও আমি কিন্তু একটা নিজেকে রিলেট করেছি এটা অ্যাজ আ মাদার। তো সব মিলিয়ে মনে হচ্ছিল যে আমরা মানে পাশের বাড়িতে যেমন দেখি, নিজেদের বাড়িতে যেমন দেখি, সেটাই কিন্তু আমাদের এই ছবিটার মধ্যে ভীষণ রিয়েলিস্টিক। এটাই আমার খুব ভালো লেগেছে। আর এখন মানুষ এত এগিয়ে যাচ্ছে, এত জেনারেশন এগিয়ে যাচ্ছে, ইমোশনটা তো কোথাও গিয়ে একটু কম হচ্ছে না? তো হট করে যে এরকম একটা ছবি আসবে যেখানে এত মন মানে প্রাণ ভরে ইমোশনস, দর্শক অবভিয়াসলি এটা নিজেদের সাথে রিলেট করবেই করবে। দিদি তোমাকে আমি জানাতে চাই, প্রিমিয়ার শোতে কিন্তু আমি আমাদের স্টার সিনেপ্লেক্সে ছিলাম, এবং একজন দর্শককে আমি আসলে দেখেছি, সে নিজেও একজন মা, আমরা আমাদের নিউজে লাইভ দেখেছি সেটা, যে সে বের হয়ে কাঁদছে এবং সে বলছে যে অনেকদিন পর কোন একটা বাংলা চলচ্চিত্র দেখে চোখ দিয়ে পানি এসেছে। এবং আমার কাছে ভালো লেগেছে যে আসলে তোমরা শিল্পীরা, তোমরা তারকারা একটা মানুষের কত দূর দূরা, তুমি ওপার বাংলা থেকে এসেছো, আমাদের সাথে কাজ করছো, আমাদের মেয়ে কিন্তু আমাদের সাথে কাজ করছো, কিন্তু মানুষের আত্মাকে, মানুষের অন্তরকে কিভাবে ছুঁয়েছো, যে একজন মা সে বের হয়ে বলছে অনেকদিন পর কোন একটা বাংলা ছবি দেখে কাঁদলাম। তো এই অনুভূতিগুলো, এই জিনিসগুলো কি কিভাবে? এবার তোমাকে একটা সত্যি কথা বলি, যখন আমি ডাবিং করছি, কলকাতায় আমি ডাবিং করেছিলাম, রাজ গেছিল, আমি লিটারেলি ডাবিং করতে করতে নিজেও কেঁদে ফেলেছি। আর যেহেতু মানে হয় না, আমি নিজের সিনেমা দেখলেও কাঁদছি, হয়তো আমি এতটাই ঢুকে যাই, হ্যাঁ প্রচন্ড ইনভলভ হয়ে যাই যে আমি নিজেও কাঁদতে শুরু করেছিলাম। আর তখনই আমার মনে হয়েছিল যে রাজকে আমি বলেছিলাম, রাজ দেখো দর্শকের মন ছোবেই যদি একদিন, এটা আমার হয় না মানে দৃঢ় বিশ্বাস, আমার মন বলছে, আর মন থেকে যেটা আসে না সেটা হয়, আমি দেখেছি আমার ব্যাপারে। তো আমার একটা ইয়ে ছিল যে দর্শককে কাঁদাবেই এই ছবিটা, কারণ এত ইমোশন, এত প্রেম, এত ভালোবাসা, যেখানে বাচ্চারা তো ভগবান হয়, আল্লাহ বলো, ভগবান বলো, যাই বলো, মানে দূত, ওরা ভগবানের দূত। তো
মানে ওদের মধ্যে কোনো পাপ নেই, কোনো কিছু নেই, নিষ্পাপ একটা মানে মুখ আর কি রাইজা। তো ও যখন একটা ডায়লগ বলছে আমার তখনই মনে হচ্ছিল যে দর্শক যখন হল থেকে বেরোবে নিশ্চয়ই কাঁদবে। আর তাহসান তো অসাধারণ অভিনেতা অবভিয়াসলি। আচ্ছা দিদি, রায়সার সাথে ও যেহেতু আমাদের শিশু চরিত্রটি, শিশু শিল্পীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে আছে, ওর সাথে কি ছবির আগে বসতে হয়েছে বা ওর সাথে এরকম কোনো বন্ডিং তোমার আগে থেকে তৈরি করতে হচ্ছে, নাকি ওইটা মানে সেটে ওইভাবে গল্পে চলে এসেছে, সেই জিনিসটা জানতে চাই। আমার একটা খুব প্লাস পয়েন্ট আছে, আমি বাচ্চাদের সাথে খুব মিশে যাই, আর আমি বাচ্চা প্রচন্ড ভালোবাসি। আচ্ছা। তো প্রথম দিনই যখন ওর সাথে সিন ছিল, হয় না একটা প্রথম দিন ওর একটু বাচ্চা যেহেতু ছোট, কারণ আমি এই জায়গা দিয়ে গেছি ওর বয়সী, আমিও প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে আমার ফার্স্ট ছবি ছিল, আর এরকম টাইপেরই গল্প ছিল, আচ্ছা। ভীষণ ইমোশন বাবা মেয়ের গল্প। আচ্ছা। তো তখন আমি না আমি তখন একটু ভয় পাচ্ছিলাম, ঋতু দিয়ে মা, বুম্বাদা, বাবা সবাই আমি চুপচাপ ছিলাম, কিন্তু বুম্বাদা এত সুন্দর করে আমার প্রথম দিন থেকে খুব আদর করে আমাকে নিজের কাছে টেনে নিয়েছিলেন যে আমার খুব ইজি হয়ে গেছিল। তো আমি সেটাই রাইজার সাথে করেছিলাম। ওর চুলটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি করে মেনটেন করো, ওর মাকে জিজ্ঞেস করছিলাম, ওর বাচ্চা ওর ভাইগুলো ছিল তাদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছিল প্রথম দিন থেকেই। আচ্ছা। আর আমি এতটাই ওকে ইজি করে নিয়েছিলাম, ক্যাজুয়াল করে নিয়েছিলাম যে সত্যি বলছি আমাদের সিনগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওটার বহিঃপ্রকাশ তো আমরা হ্যাঁ। দেখতেই পাচ্ছি দর্শকপ্রিয়তা কি পরিমাণ। দিদি, ছবিটা নিয়ে যদি একদিন নিয়ে তোমার কাজ নিয়ে আমরা আরো অনেক গল্প করবো, এই মুহূর্তে তোমার অনুমতি নিয়ে দর্শকদের কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিতে একদম যাচ্ছি। একদম নিশ্চয়ই। প্রিয় দর্শক, আজকে আমরা রয়েছি মিস্টার ম্যাঙ্গো তারকালাপের বিশেষ এপিসোডে। আমাদের সঙ্গে রয়েছে দু বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো নিবেদিত RTV তারকালাপে। দর্শক, আজকে কিন্তু আমরা একটা স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যদি একদিনের জনপ্রিয় অভিনেত্রী, দু বাংলার ভালোবাসার মুখ, প্রাণের প্রিয় মুখ, আমাদের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। দিদি, বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল, আপনি শিল্পী কলাকুশলীদেরকে নিয়ে কথা বলছেন, শিশু শিল্পীকে নিয়ে আমরা কথা বলছি। আমি বলছিলাম যে তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করা, আমাদের জনপ্রিয় গায়ক, সে নায়ক এবং বাংলাদেশের মানুষের কাছে অসম্ভব প্রিয় একটা নাম, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। নিশ্চয়ই। আমি বলছিলাম না যে রাত যখন বলছিল যে এরকম একটা ছবি করছি, আমি বলছি হিরোটা কে, হিরো কে, হয় না প্রথমবার বাংলাদেশে কাজ করছি, এর আগে আমি সাকিবের সাথে কাজ করেছি, আর তাছাড়া আমি কারোর সাথে কাজ করিনি। তো বললো তাহসান আছেন, আমি ভাবছি তাহসান কে বলো তো, বলছে খুব মানে দারুণ সিঙ্গার, এখানে সুপার ডুপার হিট সিঙ্গার। আমি তারপর দেখছি আমার ফোনে 3-4টে গান অলরেডি তাহসানের আছে। আমি নিজে বাংলাদেশি গানের প্রচন্ড ফ্যান। আমি ইনফ্যাক্ট এর আগে হাবিব, হৃদয়, ইনফ্যাক্ট তাহসানেরও গান প্রচুর দেখছি। আমার অনেক মানে খুব কি বলবো ভক্তরাও আছে যাদের সাথে আমি কন্ট্যাক্টে আছি বাংলাদেশে, তারা আমাকে পাঠায় গান। তো আমি বলছি আচ্ছা মানে উনি সিঙ্গার, উনি অ্যাক্টিংও করেন? বলে হ্যাঁ, উনি খুব অনেক বড় বড় নাটক করেছেন। তারপর যখন প্রথম দিন আমি আসলাম, ওনার সাথে আলাপ হলো, আমি ভেবেছিলাম খুব গম্ভীর, আমার এত অ্যাটিটিউড কি সেরা কি কথা বলে না কেন। আমি তো প্রচন্ড মজা করে, রাজ সেটা জানে যে মানে আমি পুরো এনজয় করে। আর শুধু রাজ না, মানে রাজের যে ফুল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিম, মেকআপ আর্টিস্ট, মানে এখানে আমার সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এবং দিদি, তোমাকে নিয়ে কিন্তু এই কথাটা আমাদের মেকআপ রুমে হচ্ছিল যে এত হাসি খুশি, এত মিশুক একটা মানুষ, খুব ভালো লেগেছে। তো এবার ধরো মানে আমরা সব ইয়ে করছি, আমি ওনাকে দেখছি উনি খুব চুপচাপ। আমি রাজকে বলেছি আচ্ছা আমার সাথে তো অ্যাক্টিং করবে, আমার সাথে কথা না বললে কি করে চলবে, তুমি কথা বলতে বলো, এরকম তো হবে না। বলছে না আসলে উনি মানে প্রথমবার তো, প্রথম দিন তো, বাট তারপর সত্যি বলছি কথা বলতে বলতে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। কোন জায়গাটায় পজ নিতে হবে, আমরা তো সবসময় শিখি, আর আমি মনে করি আমি সবার থেকে শিখি, আমি ছোট বাচ্চাটার থেকেও কিন্তু শিখতে পারি কিছু না কিছু। হ্যাঁ, তো আমি দেখছি যে এত স্পন্টিনিয়াস, এত সুন্দর, এত সোবার ভাবে উনি ডায়লগ থ্রো করতেন।
আমি জাস্ট অবাক হয়ে দেখছি যে সত্যি মানে আমার যদি একদিন যে আমি টিমের সাথে জড়িত হয়েছি, পার্ট হয়েছি, সিরিয়াসলি আমি লাকি যে এত ভালো ভালো অভিনেতার সাথে আমি কাজ করতে পারছি আর আমি শিখছি। তো আমার সেটাই মানে প্রথম দিন ওই একটু ভেবেছিলাম, তারপর থেকে একদম মানে ক্যাজুয়াল খুব মজা করে আমরা কাজ করেছি। আচ্ছা, এর পরের আউটকামটা তো আমরা দেখছি, দর্শকপ্রিয়তা দর্শকদের সারা সেটা বলে দিচ্ছে যে কেমিস্ট্রিটা আসলে তারা কিভাবে গ্রহণ করেছে। মাশাআল্লাহ, আমরা খুবই খুশি। আমাদের নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজকে নিয়ে কিছু জানতে চাই। রাজের সাথে এটা এর আগে কি কাজ করা হয়েছে? না না, রাজের সাথে কাজ করা, রাজের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলকাতাতেই আমি শিকারির ফটোশুট করছিলাম। আচ্ছা। তখন রাজ এসেছিলেন আমাদের ফটোশুটের সময়, তখন আলাপ হয়েছিল আমার। তো উনি বলেছিলেন যে আপনাকে নিয়ে একটা ছবি করতে চাই। তো তারপর অনেকদিন গ্যাপ হওয়ার পর তারপরে আবার রাজ এসে আমাকে বললেন যে এই গল্পটা, মানে রাজ এখন আমার খুব ভালো, মানে আমার ভাই প্লাস কি ভাই বা দাদা কি বলবো, যেটাই বলা যায়। আর আমার খুব ভালো বন্ধু রাজ। আচ্ছা। তো ওর সাথে আমি এমন করে এত ওর পেছনেও লাগি, এত লেগ পুল করি, কিন্তু ও মাইন্ড করে না, আর সত্যি আমাকে খুব ভালোবাসে আর আমার সাথে মানে কন্ট্যাক্টে থাকে রাজ অলওয়েজ। একজন নির্মাতা হিসেবে, এটা তো বন্ধু হিসেবে আমরা মানে অ্যাজ আ ডিরেক্টর, হ্যাঁ, হি ইজ ওয়ান্ডারফুল অ্যাজ আ ডিরেক্টর। সবকিছু ছকা থাকে বলে না, হ্যাঁ একটা আমাদের একটা মানে কি বলবো টার্মস আছে, যেটা হচ্ছে শর্ট ডিভিশন করা। বা আর সব থেকে আমার খুব ভালো লাগে, খুব মজা করে শুটিং করে। কোন ওই যে ডিরেক্টর বলে রেগে যাচ্ছে, চিৎকার করছে, মাইক ছুড়ে ফেলছে, একদমই ওরকম না। কুল, যেখানে একটু রাগার দরকার সেখানে অল্প রাখবে, কিন্তু কাউকে বুঝতে দেবে না। সেটা তার অ্যাসিস্ট্যান্ট না রোকন আছে, আরো অনেকে আছে, তাদের সাথে একটু দেখিয়ে দিল। আর তারপরে আমার সঙ্গে সঙ্গে কুল। আর যেটা আমার খুব ভালো লেগেছে, যখনই আমাদের রোমান্টিক কিছু দৃশ্য, মানে আমার কিছু এক্সপ্রেশন, গান চালিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে মিউজিক চলছে আর তার মধ্যে এক্সপ্রেশন, মানে ফুল মজা করে মানে ডিরেকশন দেয়। আর প্রত্যেকটা শট একদম কাট টু কাট, ফাটাফাটি। আমি কি বলবো, মানে আমি নিজে লাকি যে আমি রাজের সাথে কাজ করতে পেরেছি। আমরা নির্মাতা নিয়ে কথা বলছিলাম। আপনি কিন্তু এর আগেও এসেছেন বাংলা চলচ্চিত্রের কলাকুশলীদের সাথে কাজ করেছেন। সাকিবের কথা হচ্ছিল, আমাদের সুপারস্টার সাকিবের সাথে কাজ করা হয়েছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি তো কলকাতার ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, সেখানকার প্রিয় মুখ। বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছেন? আমি এই যদি একদিনই করেছি বাংলাদেশি যে টিমটা হয়, যে কলাকুশলী যারা আছেন, আমি বেশিরভাগটা যদি একদিনেই করেছি। কারণ এর আগে যে দুটো ছবি করেছি আমি, ধরো শিকারি আর ভাইজান, সেখানে কলকাতার অনেক কলাকুশলীরা ছিল, অনেক অ্যাক্টররা ছিল, অনেক টিম ছিল, টেকনিশিয়ানস ছিল। বাট ফুল ফ্লেজেডলি হয় না, যে যদি একদিনেই আমি ফার্স্ট টাইম পুরো মানে এখানকার মানুষজনকে নিয়ে কাজ করেছি। তো আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। সবাই সত্যি খুব ডিসিপ্লিন। আর সব থেকে আমার খুব ভালো লেগেছিল যে সবার মধ্যে খুব একাকিত্ব আছে, কেউ এরকম আলাদা না। আর সব থেকে আমার যে ডাকটা খুব ভালো লাগে, আপু, ভাইয়া, আপু, এই যে তুমি মাঝে মাঝেই বলছো তোমার এই হয় না নিজেদের কলিগদের সাথে যেভাবে কথা বলছো, আমার এই জিনিসটা আন্তরিকতা খুব ভালো লেগেছে। আর সবার এখানে সবাই মিলেমিশে কাজ করে, আর সবাই এখানকার প্রচুর ট্যালেন্টেড ব্যক্তি আছে। আর সব থেকে যেটা আমার খুব বাংলাদেশের ভালো লাগে, এখানে অসম্ভব ট্যালেন্টেড সিঙ্গার্স আছে। সেটা মানে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় কলকাতা থেকেও বেশি এখানে আমি দেখতে পেয়েছি এত অসামান্য সব ট্যালেন্টেড সিঙ্গার্স, যেটা আমরা কলকাতাতেও পাগলের মতো শুনি বাংলাদেশি গান। মানে তুমি ভাবতে পারবে না আমার নিজের ফোনে কত গান আছে, আমার এত পছন্দের। তো ওভারঅল প্রচুর ট্যালেন্টেড লোকেদের সাথে আমি এখানে কাজ করেছি। শুধু আমি বলবো না কলাকুশলী মানে অভিনেতা অভিনেত্রী, আমি বলবো যারা ক্যামেরার পেছনেও কাজ করেছেন আমাদের। আমি অবভিয়াসলি আমি আরেকজনের নাম না দিয়ে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমাদের ডিওপি নাজমুল। অসাধারণ, মানে জেম অফ আ পার্সন। ভীষণ মজা করে কাজ করে, মাঝে মাঝে গিটার নিয়ে গান স্টার্ট করে দেয়। তারপরে আবার অসাধারণ শট নিয়েছে আমার, যেখানে আমাকে খুব ভালো লাগছে। আচ্ছা, সো আমি পুরো ওভারঅল মানে এই টিমটা আমার দারুণ লেগেছে। আর টিভির ফুল টিম আমার খুব পছন্দের হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা না বললেই না। আমরা আমাদের টিম, আরটিভি টিম, এবং আমাদের যদি একদিন সিনেমার টিমে যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি যে শ্রাবন্তী যখন মুভির সেটে আসে, একদম নিষ্কলুষ একটা প্রাণবন্ত হাসি, সবার সঙ্গে দুষ্টামি করছে। একদম মানে মনে হয়েছে যে এখানে কেউ পর নেই, সবাই তোমার আপন। এমন ভাবে সবাইকে আপন করে নাও। চরিত্রের এই দিকটা, এটা কি মুভিতে আসার পর রপ্ত করেছো, নাকি মানুষ হিসেবেই তুমি এরকম? বলো তো। আমি কি বলবো, আমি শুধু মানে আমি মনে করি লাইফ একটাই, জীবন একটাই।
জিও জি ভরকে, অত ভাবতে হবে না, সবার সাথে মিলেমিশে। আমি যদি একটু ধরো একটু রেগে রেগে থাকতাম, একটু ট্যান্ট্রাম দেখাতাম, ধরো এটা ভালো লাগতো মানুষের, বলো তো? এই যে ছোটবেলা থেকে আমি ভীষণ জোভিয়াল, আমি ভীষণ মানুষের সাথে মিশতে পারি, সবার সাথে মিলেমিশে যেতে পারি, আমি খুব একটা ইন্ট্রোভার্ট নই, আমি সবার সাথে মিশে যেতে পারি। ধরো কেউ কথাও বলছে না, আমি তার সাথে গিয়ে যেচে কথা বলে নিই, এরকমও হয় আমার সাথে। আমি মনে করি জীবন একটাই, ওইসব মনের মধ্যে ভেবে লাভ নেই। আজকে ভগবানের আশীর্বাদে যেটুকুনি জায়গা করেছি, আর অবভিয়াসলি আমার বাবা মার আশীর্বাদ সারা জীবন এখনো অব্দি মানে আমার সঙ্গে আছে বলেই আমি যেটুকুনি অ্যাচিভ করতে পেরেছি লাইফে। তো মনে করি যে ওই একটাই জীবন, সবার সাথে মিলেমিশে কাটাও, মানুষের ব্যবহারটাই আসল। তুমি ব্যবহার করলে, আর মানুষের মধ্যেই ভগবান আছে, আল্লাহ আছে, যাই বলো, তো ভালো ব্যবহার করে নিজের কাজটা করো, দ্যাটস ইট। সেটাই, মানে পারিবারিক পরিমণ্ডল এবং ব্যক্তি সত্তা, মানে একজন মানুষ হিসেবে তুমি আসলে এরকমই হাসি খুশি প্রাণবন্ত, এবং আমরা অত্যন্ত আনন্দিত প্রাণবন্ত এই শ্রাবন্তীকে পেয়ে। এবং আমি জানি কত ভালো লাগছে, কত চমৎকার লাগছে আমার তোমার সঙ্গে আড্ডা দিতে। আমারও খুব ভালো লাগছে, আর তোমাকে ভীষণ সুন্দরও লাগছে আজকে দেখতে। ধন্যবাদ দিদি। আর তোমাকে তো বলার অপেক্ষা রাখে না কত তুমি চমৎকার আগেই বলে লাগছে। দিয়েছো। সেটাই দিদি, আমরা গল্পে ফিরবো, আরো অনেক গল্প আছে তোমার সঙ্গে। আমরা গল্পের শেষ অংশে ফেরার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। একদম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিস্টার ম্যাঙ্গো RTVর বিশেষ তারকালাপ, বিশেষ এপিসোড যদি একদিন সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। আমরা এই গল্প আড্ডা থেকে খুব অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। আজকে আমাদের তারকালাপের বিশেষ এপিসোড চলছে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। দিদি, শুরুতেই জানতে চাইবো, সবার কিন্তু জীবনের একটা লক্ষ্য থাকে যে আমি অমুকের মতো, এই অভিনয় শিল্পীর মতো হতে চাই বা নিজেকে এই জায়গায় দেখতে চাই। তোমার জন্য এরকম কোনো আইডল পার্সন বা এরকম কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছেন কিনা? টালিগঞ্জ থেকে সেটা কে, এবং আমাদের ঢালিউড থেকে সেটা কে, সে বিষয়ে একটু জানতে চাই। একদম মানে মন খুলে বলছি, আমার এরকম কোনো মানে কেউ নেই যে মানে এরকমই হতে হবে, কিছু না। বাট হ্যাঁ, আমি মানে নিজেকে দেখতে চাই অভিনেত্রী হিসাবে আরো পরিণত, আরো উন্নত। কারণ আমি খুব ছোটবেলা থেকেই আমি ক্যামেরার সামনে এসেছি, আমার যখন 8 বছর বয়স, 8 কি 9 বছর। আচ্ছা। তো আমার কাছে এটাই বাসনা, ভালোবাসা, প্রেম, যাই বলো, মানে অভিনয় জিনিসটাই আমার এতটাই কাছের। এটা ছাড়া হয়তো আমি বলছিলাম তোমাকে, তুমি এত ভালো অ্যাঙ্কারিং করো, আমার দ্বারা হবে না, আমি এত ভালো পারবো না। তো সেটাই, মানে ওই ক্যামেরার সামনে অভিনয়টাই আমার কাছে, ওটা ছাড়া আমিও সত্যি কিছু পারবো না। তো আমি ওরকম কিছু নেই। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অনেক হেল্প করেছেন। আমার বাবাও মাঝে মাঝে স্টেজে, আমার বাবা আর্মিতে ছিলেন, ইন্ডিয়ান আর্মিতে। তো আমার বাবা মাঝে মাঝে স্টেজে অ্যাক্টিং করতেন, আর কিছু কিছু টাইমে আমাকে স্ক্রিপ্ট নিয়ে বসে আমাকে ওই বাবার কাছ থেকেই টুকু শেখা। তো আমার বাবা মারই ইচ্ছা ছিল যে আমার মেয়ে অভিনেত্রী হিসাবে, নায়িকা হয়েছি ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায়। কিন্তু অভিনয়টা আমার ভীষণই করার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। তো সেটাই যে করতে করছি, এই যে দর্শকের ভালোবাসা, দর্শক যাতে আরো আমার কাছে প্রত্যাশা করে যে আরো নানান ধরনের ক্যারেক্টার আমি শ্রাবন্তীকে দেখতে চাই, আমরা দেখতে চাই শ্রাবন্তীকে, সেটাই আমি চাই। মানে আলাদা করে কাউকে দেখে ওটা আমার এখনো এটা কি মনে হয়, বলে না তুমি জাত বনেদি বাঙালির, জাত বাঙালির কথাটা বলছিলে, এটা মনে হয় একজন জাত বাঙালির বিনয়, মনে হয় এটাকেই বলে। একই সাথে মানুষের ভালোবাসা পাওয়াটা আমার মনে হয় এটা এই বিনয়েরই ফসল, তাই না দিদি? আমরা যদি একদিন নিয়ে কথা বলছিলাম, আমার কিন্তু এই মুহূর্তে একটা গান শুনতে ইচ্ছা করছে, চমৎকার গান হয়েছে। যদি গানই ভীষণ ফেভারিট, যে কোনো গান তুমি চালাতে পারো, আমি পুরো মন দিয়ে দেখতে চাই। মানুষজন অসম্ভব পছন্দ করছে, ইউটিউব ভিউজ, অসংখ্য ইউটিউব ভিউজ। আমি আর এক্সাক্ট ফিগারটা না বলি, আমরা একটা গান দেখাতে চাই দর্শকদের। সন্ধে নেমে এলে অন্ধ এমন বলে তোমায় একটু ছুঁয়ে যেতে, জলে আগুন জ্বলে মন কেন বলে আমি পারবো না তোমার হতে, আমি পারবো না তোমার হতে, আমি পারবো না তোমার হতে। চমৎকার একটা গান, চমৎকার,
খুবই এই গানটা এবং প্রত্যেকটা গান অসম্ভব অসম্ভব দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সবাই খুব ভালোবেসেছে গানগুলোকে। দিদি, তুমি বলছিলে যে 8 বছর বয়স থেকে তুমি পর্দার সামনে কাজ করছো এবং ছোটবেলা থেকে বাবার মাধ্যমে একটা পারিবারিক পরিমণ্ডলেই কিন্তু অভিনয় বা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা। দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো ক্যারিয়ারে এই পর্যায়ে। তুমি টালিগঞ্জ এবং ঢালিউডের মধ্যে কোন কোন জায়গাগুলোতে দেখেছো যে না এই জায়গাগুলোতে অসম্ভব মিল, আবার পার্থক্যও নিশ্চয়ই অনেক দেখেছো দুটো ইন্ডাস্ট্রিতে, সেই মিল এবং পার্থক্যের জায়গাগুলো নিয়ে যদি আমাদেরকে বলতে। মিল তো দেখো, আমরা বাঙালি, আমাদের ভাষাটা বাংলা, আমি ছবি করছি বাঙালি, প্লাস এখানে আমি যেমন ওখানে আমি বললাম না যে সবার সাথে মিলে মিশে গেছি, আমি যেমন আমার কলকাতার টিমের সাথে যেমন ভাবে আমি কাজ করেছি, যে আন্তরিকতা পাই এখানেও পেয়েছি আমি। সত্যি কথা বলতে গেলে অমিল যেটা বলো, আমার কাজের ব্যাপারেও আমার খুব ভালো লেগেছে। সবাই খুব মানে হয় না টেকনিক্যালি সাউন্ড, সবাই মানে এটা বলতে পারো কলকাতা প্লাস আমাদের ঢালিউড সবাই খুব টেকনিক্যালি সাউন্ড। বাট সব থেকে যেটা ভালো লেগেছে যে আমি এখানে এসে ডায়েটটা পুরো ভুলে গেছি। এইটা খুব অমিল হয়েছে আমার কাছে, যে আমি পুরোপুরি ভুলে গিয়ে প্রচুর খেয়েছি। আজকে এনার বাড়ি থেকে আসছে, আমি হ্যাঁ নিয়ে আসো। আর বাড়ির খাবার, কেউ বাসায় বানাচ্ছে খাবার, সেই খাবার যদি আসে, মানে এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। এটাই আমার অমিল লেগেছে। আদারওয়াইজ আমার সবারই কাজের মানে ধরন বা এডিটিং বলো, তারপর হ্যাঁ আরেকটা যেটা লেগেছে এখানে ভীষণ মিউজিক্যালি সাউন্ড, আচ্ছা, যেটা আমি দেখেছি প্রচন্ড ভাবে মিউজিক্যালি সাউন্ড। তো এটাই, আর দুটোই আমার নিজেরই বলতে পারো, নিজেরই ইন্ডাস্ট্রি। এখন তো আমি এখানেও কাজ করছি, আর তো ওভারঅল অমিল খুব একটা ওইটা ছাড়া আমি দেখিনি, মিল তো প্রচুর আছে। আচ্ছা, চমৎকার বলেছো দিদি। আচ্ছা, আমরা কিন্তু টালিগঞ্জে এমন অনেক সিনেমা দেখেছি যেগুলো এখনো দীর্ঘদিন ধরে দর্শকদের মনে একটা আঁচড় কেটেছে, এবং ঢালিউডেও এরকম অসংখ্য চলচ্চিত্র হয়েছে যেটা দর্শক মনে অগণিত দিন ধরে দিনের পর দিন জায়গা করে রেখেছে। তোমার কি মনে হয় যদি একদিন কি এরকম একটা জায়গা ধরে রাখতে সক্ষম হবে? প্রচন্ড ভাবে ধরে রাখতে সক্ষম হবে। আর ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে এরপর তো দর্শক বলবে যে সিকুয়েল চাই, যদি একদিন সেরকম সিকুয়েলে কাজ করার পরিকল্পনা আছে নাকি? নিশ্চয়ই করব, কারণ এত সুন্দর ছবির রেসপন্স, মানে আমি জাস্ট হয় না মানে পৃথিবীর মতো খুশি হয়ে যাচ্ছি যে আমার বাংলাদেশে কাজ করা সার্থক হয়েছে। আমি যে আবার আসতে পেরেছি, কিছু কারণে আসতে পারছিলাম না, তো আমি যে আসতে পেরেছি আলটিমেটলি আমি মানে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমার ছবি রিলিজ হচ্ছে, আমার মানে আমি কেন নেই এখানে, বাংলাদেশের প্রথম ছবি। আমি তো রাজকে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ করছি, তাড়াতাড়ি আমাকে যাই, মানে যেভাবেই হোক আসবো আমি। তো আমি নিশ্চয়ই চাইবো যে যদি একদিন সারা জীবন মানুষের মনে একটা জায়গা করে থাকুক। আর অবশ্যই রাজকে বলবো যে যদি এরকম অফার আসে, আমাদের RTV কেও বলবো যে যদি একদিন অবশ্যই করবে, অবশ্যই সেম কাস্টিং। আচ্ছা দিদি, এটা তো যদি একদিনের সিকুয়েল নিয়ে কথা হচ্ছিল, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঢালিউডে কাজ করার কোনো পরিকল্পনা আছে কিনা অন্যান্য নির্মাতাদের সাথে? নিশ্চয়ই আছে। মানে আমি সত্যি সেরকম ভালো গল্প, যেমন এই যদি একদিনের গল্প আমার খুব ভালো লেগেছে। এর আগেও আমার কাছে বাংলাদেশের ছবি এসছে, বাট আমার ডেটস এর প্রবলেম হয়েছে, বা অনেক সময় খুব ভালো লাগেনি হয়তো স্টোরি, যেটা আমার কলকাতাতেও হয়ে থাকে। আর আমি যেহেতু একটু বেঁচে কাজ করি, একটু স্টোরি দেখে সুন্দর, যেখানে আমার কিছু করার থাকে, তো সেইটা দেখেই করি। অভিনয় শিল্পী শ্রাবন্তীকে একটা চলচ্চিত্রের কোন বিষয়গুলো টানে? এটা আমাদের নির্মাতাদের সুবিধার্থে এই প্রশ্নটা করলাম, যে তোমাকে যদি তাদের চলচ্চিত্রে সাইন করাতে হয় তাহলে তার মাথায় কোন মুখ্য বিষয়গুলো কাজ করে? সব থেকে আগে যেটা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে স্টোরি, গল্পটাই হিরো হয় আমার মনে হয়। তারপর তো আমরা আস্তে আস্তে পার্ট। তো গল্প প্লাস যে ছবিটা আমার অভিনয়ের কিছু করার থাকে, যেখানে আমি কিছু একটু নিজস্ব কিছু নিজের হয় না ভালো লাগা বা ভালো কিছু করতে পারি সেটা, আর একটু মানে ঠিকঠাক ঝা চকচকে হবে ছবিটা, যেমন আমাদের যদি একদিন এডিটিং সবকিছু মানে এইগুলো হলেই আমার মনে হয় আমি করব। খুব বেশি কিছু না, তারপরেও যথেষ্ট, তাই না? চমৎকার চমৎকার। দিদি, তোমাকে কি বলবো আমি জানি না, এত সুন্দর এত মিষ্টি মনের একটা মানুষ, দেখতে তো তুমি পড়ি সেটা বলার অপেক্ষা রাখে না, মাশাআল্লাহ। আমার বাবা মাকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু এরকম মনের এই হাসি দেখলে আসলে সবকিছু, সারা দিনের ক্লান্তি, এই হাসিটুকু দেখলেই মানুষ ভুলে যাবে। আমি হাসি কেন বলো তো, হাসলে অনেকদিন আয়ু বাড়ে।
আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক, তোমার সাফল্যমণ্ডিত কর্মময় জীবনের প্রত্যাশা আমাদের সবার রইলো, তোমার জন্য অনেক ভালোবাসা। এবং যদি একদিন চলচ্চিত্র অগণিত দিন মানুষের মনে জায়গা করে সেটা রাখবে, হতেই হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই। আমি এটাই বলতে চাই যে সত্যি পারিবারিক ছবি হচ্ছে যদি একদিন, আপনারা সবাই সবাই মিলে দেখতে যান, যারা যারা এখনো দেখেননি, আবার যারা যারা দেখেছেনও তারা আবার যান, হলে গিয়ে দেখুন যদি একদিন, আপনারা নিরাশ হবেন না। অসংখ্য ধন্যবাদ দিদি। এই বলেই ধন্যবাদ দিতে চাই যে এত ব্যস্ততার মাঝে, এত কিছুর মাঝে সময় করে নিজের মাটিতে আবার ফিরে এসেছো। তোমার ভালোবাসা, তোমাকে যে দর্শকরা ভালোবাসে, মানুষরা ভালোবাসে, তাদের এই ভালোবাসার মূল্যায়নটুকু তুমি করেছো। অসংখ্য ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল দুবাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সাথে। আজকের গল্প আড্ডা শেষ কিন্তু এখানেই। তবে এটুকু বলতে চাই যে যদি একদিন চলচ্চিত্রটি অসম্ভব ভালোবাসা পরিশ্রমের ফসল, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত একটি চলচ্চিত্র, এবং ইতিমধ্যেই চমৎকার সাড়া ফেলেছে আমাদের দর্শক মহলে। আমরা আশা করব আপনারা পরিবার পরিজন সবাইকে নিয়ে হলে যে চলচ্চিত্রটি দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে আসলে আমাদের পরিশ্রম কতটুকু সার্থক হয়েছে, কতটুকু সফল হয়েছে। পৃথিবীর যে যেখানে আছেন নিজেকে ভালো রাখুন, ভালো রাখুন চারপাশের সবাইকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।